আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, 21 রাতে আল জাজিরাতে আমাদের প্রধান উপদেষ্টা যে সাক্ষাৎকার দিয়েছেন আজারবাইজানে বসে, সেই সাক্ষাৎকারে কোনো অংশ নিয়ে এর মধ্যে অনেক ধরনের আলোচনা শুরু হয়েছে। তিনি সেখানে যে মন্তব্যটি করেছেন, অনেকেই এভাবে মিন করছে যে বর্তমান সরকারের মেয়াদ হয়তো 4 বছরের কিছুটা কম। কেন 4 বছর থাকবে? রাজনৈতিক দলগুলোর মধ্যে থেকে নিশ্চয়ই অনেক ধরনের প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। তার পরিপ্রেক্ষিতে আবার আইন উপদেষ্টা পরবর্তীতে যেটি জানিয়েছেন যে না, অত্যাবশ্যকীয় কিছু সংস্কারের পরে নির্বাচন। সেই অত্যাবশ্যকীয় সংস্কারের জায়গাগুলো আসলে কোন ক্ষেত্রে, সেগুলো আমরা স্পষ্ট হতে পারছি না। সব মিলিয়ে রাজনীতি কোন পথে, এ বিষয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে আজকে আলোচনায় রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, রয়েছেন কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। আমি শহীদুল ইসলাম বাবুল, আপনাকে দিয়ে শুরু করতে চাই। প্রধান উপদেষ্টার এই বক্তব্যে বিএনপির পক্ষ থেকে বা আপনাদের সিনিয়র পর্যায়ে থেকে কিছু প্রতিক্রিয়া আসছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আরও কয়েকজনের পক্ষ থেকে। আসলে বিএনপি দলীয়গতভাবে কি মনে করছে এই বিষয়টিকে? জি, ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচক প্রফেসর কার্জন সাহেব এবং দর্শক শ্রোতা সবাইকে আমার সালাম অভিবাদন। শোনেন, আসলে দুর্ভাগ্য কি আমাদের, স্বাধীনতার 53-54 বছর আমরা পার করেছি। আমরা আমাদের গতিপথ, আমাদের অগ্রযাত্রা বা আমাদের সুশাসন, এগুলো এখন পর্যন্ত আমরা নিশ্চিত করতে পারিনি। এটা রাজনৈতিক দলের যেমন ব্যর্থতা, আবার আমাদের দেশের যারা সুশীল সমাজ, পেশাজীবী, স্টেক হোল্ডার, গণমাধ্যমের যারাই আছেন, এটা সকলেরই ব্যর্থতা আমি বলবো। এই যে 5ই আগস্ট যেটা হলো, একটা রক্তাক্ত অভ্যুত্থান, এই অভ্যুত্থানের পরে অন্তত সবকিছু নিয়ে এরকম ধূম্রজাল বা স্পষ্টতা এগুলো কাম্য না, কোনোভাবেই কাম্য না। সংস্কার আমাদের লাগবে, এটা সত্য। অনেক ক্ষেত্রেই আমাদের সংস্কার লাগবে, আর সংস্কার তো সবসময় লাগে। সুশাসন থাকলেও সময়ের প্রয়োজনে সংস্কার প্রয়োজন হয়। কিন্তু আমাদের প্রতিষ্ঠানগুলো ডিস্ট্রয় হয়েছে, কথা সত্য। আমাদের শিক্ষা ব্যবস্থা ডিস্ট্রয় হয়েছে, কথা সত্য। আমাদের গণতন্ত্র একেবারে ভেঙে চুরে চুরমার হয়ে গেছে, এ কথা সত্য। আমাদের আইনের শাসন আমাদের নাই, সে কথা সত্য। সব কিছুই নাই, বা অনেক কিছুতেই আমরা পিছিয়েছি, অনেক কিছুতে এগিয়েছি, এটা সত্য। সংস্কার লাগবে, এটাও সত্য। এখন সংস্কারের রূপরেখাটা কি হবে, সংস্কারের ধরন কি হবে, আপনার দায়িত্ব কতটুকু, আপনি কি করবেন, সেটা জনগণ আপনাকে বা অভ্যুত্থান পরবর্তী ছাত্ররা বলেন, জনতা বলেন, আপনাদেরকে যে বসালো, আপনাদের দায়িত্ব কতটুকু, আপনারা কি করবেন, সেই রূপরেখাটা যদি আপনারা ঘোষণা করে দেন, তাহলে তো আর কোনো কথা থাকে না। এক একজন এক এক সময় এক এক রকম কথা, এক এক রকমের আলোচনা, রাজনৈতিক দলের পক্ষ থেকে একরকম, ছাত্রদের পক্ষ থেকে একরকম, সরকারের পক্ষ থেকে আর একরকম। এর মধ্যে সংকট এখনো কাটে নাই, নানান ধরনের ষড়যন্ত্র চক্রান্ত অব্যাহত আছে, এটা তো সত্য। এমনিতেই এই ধরনের সরকার একটা দুর্বল সরকার হয়ে থাকে। এই ধরনের সরকার স্পষ্টতই একটা রাজনৈতিক দলের সরকারের যেমন শক্তি সামর্থ্য থাকে বা কমিটমেন্ট থাকে, তাদের তো তা থাকে না। তাদের রাজনৈতিক সমর্থন আছে, কিন্তু রাজনৈতিক দলের সরকার তো তারা না। সঙ্গত কারণেই তাদের দুর্বলতা। সেই দুর্বলতার কারণে এই ফাঁক ফোকর দিয়ে নানানজন নানান ধান্দা ফিকির, নানানজন নানান তৎপরতা, নানানজন নানান দাবি দেওয়া নিয়ে এই সময় উপস্থিত হচ্ছে। এই যে দেখুন, তিতুমির কলেজের একটা ঘটনা, হাজার হাজার ছাত্র রাস্তায় নামছে, তাদের দাবি যৌক্তিক কি অযৌক্তিক, মানে হলো কি, সময়টা ঠিক আছে, এরা আছে, এরা তো আমাদেরকে পিটাচ্ছে না, এরা আমাদেরকে কিছু বলছে না, এদের ভিত্তি নাই, ঠিক আছে আমি নেমে পড়ি। পুলিশ ভালোভাবে ফাংশন করছে না, তো কি করা, শাসন প্রক্রিয়া ঠিক মতো চলছে না। তো এই প্রক্রিয়ায় আপনারা যদি দায়িত্বশীল মানুষ হয়ে সরকারের উপদেষ্টা নিয়োগের বাস্তবতা বলেন, কিসের ভিত্তিতে উপদেষ্টা নিয়োগ করছেন, অঞ্চলের ব্যাপার আসছে, নানান ধরনের অভিযোগ তো আছে। অনেক উপদেষ্টা যাদের কর্মক্ষমতাই নাই অনেক ক্ষেত্রে, সত্যিকার অর্থে বয়সের বাস্তবতা, মানুষ বয়স হলে সবারই, এটা তো একটা অস্বীকার করার উপায় নেই, অনেক অসুস্থ, তারা কি কাজ করছেন, তাদের গতি কি, শামুকের চায়ের ক্ষেত্র বিশেষে মানে মন্থর। তো এই বাস্তবতায় মানুষের মধ্যে তো আবার হতাশা আছে। জিনিসপত্রের দাম আওয়ামী লীগের আমলে যেটা বেড়েছিল, সেই বিষয়ে এখন পর্যন্ত কোনো অগ্রগতি নাই। তো মানুষ তো স্বস্তি পাচ্ছে না, কোথায় স্বস্তি পাবে? এখন আপনি আবার বলছেন যে আপনাকে মানুষ যদি 4 বছরের জন্য বসাইছে না কি বসাইছে, সব সংস্কার আপনি করে দিবেন, এটা তো অবাস্তব কথা। তো সেই জন্য আমার ধারণা, আমার বক্তব্য হলো, সরকারের পক্ষ থেকে একটা স্পষ্ট রূপরেখা যদি তারা ঘোষণা করে, একটা টার্গেট একেবারেই হতেই হবে সেরকম না, একটা অ্যাপ্রক্সিমেট বা একটা ধারণা যদি আমাদেরকে পরিষ্কারভাবে দেয়, তাহলে এই ধরনের বাস্তবতা আলোচনা, ইভেন কি রাজনৈতিক দলের সাথে সরকারের ক্ষেত্র বিশেষে ভুল বোঝাবুঝি হচ্ছে, দূরত্ব হচ্ছে, বা ছাত্রদের সাথে দূরত্ব হচ্ছে, এই বাস্তবতা তো কাম্য না।
কি কারণে এটা হবে বলেন? এখানকার মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা তো শাশ্বত, দীর্ঘদিন মানুষ গণতন্ত্রের আকাঙ্ক্ষা থেকে বঞ্চিত। মানে মোট কথা হলো কি, যে আপনি গণতন্ত্রের নামে অনেক কিছুই বলেন করেন, কিন্তু মানুষ তো তাদের মত প্রকাশ করতে পারে না, মানুষ তো গণতন্ত্রের স্বাদ উপভোগ করতে পারছে না, এটা তো সত্য। আপনি সংস্কার করেন, এখন কি যতটুকু পারবেন করবেন। এখন কি কথা বলা যাচ্ছে না? না, কথা বলা যাচ্ছে, কিন্তু মানুষের যে মূল স্পিরিট, এটা তো শুধু কথা বলতে পারাটাই তো গণতন্ত্র না। মানুষের, আপনি বলবেন যে ভোটটা বা নির্বাচনটা শুধু গণতন্ত্র না, কিন্তু নির্বাচনটা গণতন্ত্রের মূল ভিত্তি, অন্যতম মূল ভিত্তি, এটা দিয়েই শুরু, তারপরে বাকিটা। হ্যাঁ, আপনি শুধু একটা পথ আপনি ঠিক করে দেন, আমার যে নির্বাচন ব্যবস্থার ট্র্যাকলেস হয়ে গেছে, মানুষ দীর্ঘদিন যাবৎ যে ভোট দিতে পারছে না, হ্যাঁ, তাদের ভোট দেবার কি বাস্তবতাটা আপনি তৈরি করেন, যে তারা নির্বিঘ্নে মানে নিঃশঙ্কভাবে ভোট দিতে পারবে এবং 5 বছর পর পর দিতে পারে। এই সংস্কারটাই আপনি গুরুত্ব দেন না কেন সবচাইতে বেশি? আপনি যদি এটা করতে পারেন যে মানুষ ওই যে খালি গল্পের ভোট না, রাতের বেলার ভোট না, যে আমি গণতন্ত্র দিয়েছি, আমি এন করেছি, বা ভোটের আগের ভোট না, এই মামুড আমি এই ভোট না, সত্যিকার অর্থেই মানুষ 5 বছর বা 4 বছর যাই বলেন পরপর মানুষ নির্বিঘ্নে নিঃসংকোচে ভোট দিতে পারবে। এইটাকে কেন্দ্র করে আপনি কি কি সংস্কার করবেন আপনি করেন, আপনি দেখবেন বাংলাদেশের সমস্যা অর্ধেক কমে যাবে, 60% কমে যাবে। একদিনে রাতারাতি যদি আপনি বলেন আমাকে আপনি স্বর্গের নহর দিয়ে ঘুরেবেন, এটা তো অবাস্তব কথা, অবাস্তব স্বপ্ন। এবং আমাদের মনোজগতের সংস্কার লাগবে, এই সামগ্রিক পরিবেশের সংস্কার লাগবে। শুধুমাত্র সরকার সংস্কার চাপিয়ে দেন, এই সংস্কারটা একটা মানে চলমান প্রক্রিয়া। হ্যাঁ, একটা কালচারাল রেভলিউশনও আমাদের লাগবে। যে রাষ্ট্র একটা ভুল পথে চলছে প্রতিনিয়ত, রাষ্ট্রের নাগরিকরা, সকল মানুষ, হ্যাঁ, অনিয়মকে নিয়ম তৈরি করেছে, সেখানে আপনি একদিনে সব আইন করে সব কিছু এই সরকার সংস্কার করে আমাকে একেবারে সিরাতুল মুস্তাকিমে তুলে দেবে, এটা আমি আশা করি না, এটা সম্ভব না। শেখ হাফিজুর রহমান কার জন্য আপনার প্রতিক্রিয়া, এবং এর মধ্যে দিয়ে কি আসলে কোনো সংকট তৈরি হবে আদৌ? সংকট তো তৈরি হয়ে গেছে। শুধু সংকট কেন, আমার কাছে মনে হচ্ছে তো মহাসংকট তৈরি হয়ে গেছে। মানে আমি বিষয়টাকে যেভাবে দেখি, আপনি ধরেন যে 5ই আগস্ট তো আমরা সবাই দেখেছি, এবং 8ই আগস্টে যখন সরকারটা গঠিত হয়, তখন আপনি ধরেন যে বাংলাদেশের প্রায় সকল মানুষ ওই সরকারকে সমর্থন করেছে। এখন এই সরকারের প্রতি মানুষের যে প্রত্যাশা, সবচেয়ে বড় যে প্রত্যাশাটা ছিল যে রাষ্ট্র সংস্কারের যে বিষয়টা এসছে, সেটা দ্রুততম সময়ের ভেতরে সেটা করে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে তারা চলে যাবেন। এবং বাংলাদেশের ইতিহাসে আমরা যেটা লক্ষ্য করি সেটা হচ্ছে যে আপনি ক্ষমতায় আসার পরে আপনি যদি ক্ষমতা কতদিন থাকবেন, মানে অনির্বাচিত সরকার যদি হয়, নির্বাচিত সরকার হলে আমরা বুঝতে পারি যে 4 বছর থাকবেন। হ্যাঁ, সেটাও ধরেন যে যে সমস্ত দেশে গণতন্ত্র আছে সেটারও নিশ্চয়তা নাই। আপনার ইউকেতে আপনি যদি যান, সেখানে আপনার মানে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টেবিলিটি অফ দ্য মিনিস্টার্স, হ্যাঁ, আরেকটা হচ্ছে কালেকটিভ অ্যাকাউন্টেবিলিটি অফ দ্য ক্যাবিনেট, এই দুইটা তো আমরা এনশিওর করতে পারি নাই। ওই দুইটা থাকলে আপনি 4 বছরের জন্য নির্বাচিত হলেও যে কোনো সময় আপনাকে পদত্যাগ করতে হতে পারে। দ্যাট ইজ দি স্ট্রেংথ অ্যান্ড বিউটি অফ ডেমোক্রেসি। হ্যাঁ, তো এখন আপনি ধরেন যে নির্বাচিত সরকার হলে মোটামুটি আমরা বুঝতে পারি, অন্তত 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত মোটামুটি আমরা একটা ধারণা পেয়েছি যে এই সরকার এই সময়ের ভিতরে থাকবে। আর যেটা তত্ত্বাবধায়ক সরকার ছিলেন, একটা ছিলেন অস্থায়ী সরকার 1991 সালে, সেটা সবার মতামতের সম্মতির ভিত্তিতে। তারপরে আপনার মানে তত্ত্বাবধায়ক সরকার যেটা ছিলেন, তারা কিন্তু তাদের মেয়াদটা ছিল 3 মাস। হ্যাঁ, 3 মাস। এটা তো কোনো গতানুগতিক অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক সরকার না, একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট একটা সরকার না, কিন্তু সেখানেও তো নানা প্রশ্ন। আপনি গণ অভ্যুত্থানের সরকার, তাহলে পরে আপনি সংবিধানে স্থগিত করে আপনার সেই গণ অভ্যুত্থানের ডিক্লিয়ারেশন কোথায়? জি, ওয়ার ইজ দ্য ডিক্লিয়ারেশন অফ মানে পিপল স্টুডেন্ট মাস আপরাইজিং? আমি ফরাসি বিপ্লবের দিকে তাকালে এইটা তো আপনার বিপ্লব, তো আমাদের তো রুশ বিপ্লব, ফরাসি বিপ্লব, এগুলো আমরা তো পড়েছি, সেইটার সাথে আপনি তো এটা কোনোভাবে তুলনাই দিতে পারবেন না। আপনার ডিক্লিয়ারেশনটা কোথায়? আপনার যদি ডিক্লিয়ারেশনে থাকতো যে এইটা ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে, এটা আমাদের ডিক্লিয়ারেশন যেমন 90-এ ছিল, 90-এ দীর্ঘদিন ধরে স্বৈরাচারের বিরুদ্ধে একটা আন্দোলন হয়েছে, 3 জোটের রূপরেখা ছিল। একটা 8 দল ছিল আওয়ামী লীগের নেতৃত্বে, 7 দল ছিল বিএনপির নেতৃত্বে, 5 দল ছিল বামদের নেতৃত্বে, জামাতে ইসলাম করেছে। একদম সুনির্দিষ্ট রূপরেখা ছিল যে এইটা অনুযায়ী এইটা হবে। কিন্তু এইটার তো কোনো কিছু নাই।
আপনি সংবিধানও স্থগিত করলেন না, রাষ্ট্রপতির অধীনে সংবিধানের অধীনে আপনি শপথ নিলেন, এখন আবার সংবিধানের আপনি যে উপদেষ্টাদের কোনো কিছু সংবিধানে নাইও, এবং এই কথা আমি টকশোতেও বলেছি, পত্রিকাতে লিখেছি, যে একটা মানে এক ধরনের সর্ট অফ লিগ্যাল এনার্কি। মানে আমি অন্তত আইনের একজন একাডেমিশিয়ান কিংবা ছাত্র হিসেবে বুঝতে পারছি না। ইউ হ্যাভ টু মেনটেইন, ইউ হ্যাভ টু ফলো সাম সর্ট অফ কনসিস্টেন্সি, যে আপনি কোনটা করছেন, ইদার কনস্টিটিউশন অর আপনার ছাত্রগণ অভ্যুত্থানের চেতনা, এই না এটা না ওইটা। হ্যাঁ, এবং আপনি মানে আপনার এবং আপনি পুরো বিষয়টা দেখেন যে আপনারা, আমি নিজেও বলেছি, যখন 8 তারিখে সরকার যখন শপথ নেয় তখন বলেছি যে এটা আসলে মানে ইট ক্যান বি জাস্টিফাইড অন দ্য বেসিস অফ ডক্ট্রিন অফ নেসেসিটি। এখন ডক্ট্রিন অফ নেসেসিটি এটা কিন্তু আপনার আজীবনকাল থাকতে পারে না। ডক্ট্রিন অফ নেসেসিটি সেটাকে মানে প্রয়োজনীয়তার যে নীতি, সেটারও কিছু পূর্ব শর্ত আছে, সেটারও কিন্তু আপনি কিছু সব টাইম ফ্রেম আছে। ডক্ট্রিন অফ নেসেসিটি দিয়ে আপনি সমস্ত মানে দিনের পর দিন থাকবেন, মাসের পর মাস থাকবেন, তারপর আপনার দ্রব্যমূল্য পরিস্থিতি ঠিক হবে না, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হবে না, সচিবালয় চলবে না, বিশ্ববিদ্যালয় চলবে না, তারপরে আপনার মানে মানুষের ভিতরে একটা আতঙ্ক থাকবে, এইটা তো হতে পারে না। হ্যাঁ, আমরা তো আসলে চেয়েছি যে গত সরকারের সময় যে ধরনের বাড়াবাড়ি হয়েছে, হ্যাঁ, ভোটাধিকার ছিল না, তারপরে অন্যান্য অনেক ক্ষেত্রে যেটা মানে সুশাসনটা থাকা দরকার, প্রাতিষ্ঠানিকতা থাকা দরকার, অনেক কিছু ব্যত্যয় হয়েছে। এবং সেই যে মানুষের মধ্যে যে ক্ষোভ ছিল, সেই ক্ষোভের প্রেক্ষিতে কিন্তু সরকারের পতন হয়েছে। এবং তার পরবর্তীতে মানুষের যে আকাঙ্ক্ষাটা ছিল, সেইখানে কিন্তু আপনার মূল জায়গাটা হচ্ছে রাষ্ট্র সংস্কার। এখন রাষ্ট্র সংস্কার বললে তো অনেক কিছু চলে আসে। আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং, যে আপনি পুলিশটা সংস্কার করতেন, প্রশাসনটা সংস্কার করতেন, অর্থনীতি সংস্কার করতেন, নির্বাচন কমিশন, এই 4টা সংস্কার করে আপনি মানে আপনার নির্বাচন দিয়ে, এবং নির্বাচনের ক্ষেত্রে আপনি রাজনৈতিক দলের সাথে আপনার একদম সময় নিয়ে, কারণ আমি যতটা জানি যে ইতিমধ্যে আপনার যে সমস্ত ডায়লগগুলো হয়েছে, বিএনপির মতো দলকে মানে দেয়া হয়েছে 1 ঘন্টা না আধা ঘন্টা। তো 1 ঘন্টা কিংবা আধা ঘন্টার সময় আপনি কি বিষয়ে কথা বলবেন? একটা সিম্পল একটা মিটিং করতে গেলেই তো আমাদের 1 ঘন্টা চলে যায়। সিম্পল একটা, যদি আপনি কোনো একটা কলেজের কিংবা বিশ্ববিদ্যালয় কিংবা কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান কিংবা একটা ক্লাব, তার একটা মিটিং করতে গেলে আপনি 1 ঘন্টা তো কিছুই না। তো আপনি যদি যে বিদ্যমান নির্বাচন ব্যবস্থা আমরা এটা অব্যাহত রাখবো, নাকি আমরা আনুপাতিক পদ্ধতিতে যাব, তো সেইটার মেজর স্টেক হোল্ডার তো পলিটিক্যাল পার্টি, তাদের সাথে আপনি কথা বলতে হবে না? এবং আপনি দেখবেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং মারাত্মক কথা বলেছেন। তিনি বলেছেন যে এই অন্তর্বর্তী সরকার অনেক কিছু চাপিয়ে দিতে চাচ্ছে। আপনি চাপিয়ে কেন দেবেন? আপনার ম্যান্ডেট কোথায়? আমি যদি প্রশ্ন করি যে আপনি কি জনগণের হানা ভোট নিয়েছেন? হ্যাঁ, কিংবা আপনি কি যে সমস্ত দল যারা এখানে আন্দোলন করেছে, ছাত্র দল করেছে, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট করেছে, ছাত্র ইউনিয়ন করেছে, তারপর বাম ছাত্র সংগঠন করেছে, অধ্যাপক আনু মোহাম্মদ ছিলেন, সলিমুল্লাহ খান ছিলেন, তানজিমউদ্দিন খান ছিলেন, হ্যাঁ, তারপরে আপনার সারা দেশের কলেজ বিশ্ববিদ্যালয় তারা এসছে, বিএনপি ছিল, গত 15 বছর তারা নির্যাতনের শিকার হয়েছে। এই যে আপনার বিশাল একটা, এটা তো এরকম না যে এই পার্টিকুলার দলের নেতৃত্বে হয়েছে, অমুক পার্টিকুলার দলের নেতৃত্বে হয়েছে, এমন একটা পরিস্থিতি হয়েছে, চরম ডান থেকে চরম বাম একসাথে হয়ে গেছে, সরকারের পতন হয়েছে। তো এটা তো আপনি নিজেও বোধহয় একটা ইয়েতে বলেছেন যে এই আন্দোলন মানে ছাত্র জনতার অভ্যুত্থানের যে বিষয়টা, সেটা ছিনতাই হয়ে গেছে এবং এটা একটা গ্রুপ ছিনতাই করে তাদের যে মতাদর্শ সেটা সবার উপর চাপিয়ে দিচ্ছে। এবং তারই প্রতিফলন কিন্তু আমি এই যে তারেক রহমানের কথার ভিতরে আমি দেখতে পাচ্ছি। এবং আমি যেটা সবসময় মনে করি, কারণ আমার চোখের সামনে আমি চারপাশে দেখতে পাচ্ছি, এবং আমার কাছে যে বাস্তব তথ্যপাত্র, যে বাংলাদেশে এখনও মানে রাফলি 80% পিপুল রিপ্রেজেন্ট করে আওয়ামী লীগ এবং বিএনপি। আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করবেন না, তাকে কি করবেন না করবেন সেটা ভিন্ন জিনিস, কিন্তু আপনি যদি আপনি বিএনপিকে, আওয়ামী লীগ তো গত 10 বছর 15 বছর বিএনপিকে নির্মূল করতে চেয়েছে, তাই না? তো বিএনপি তো নির্মূল হয়নি, বরং আরো শক্তিশালী হয়েছে। এবং আপনি যেদিন আপনার মানে ইয়েতে সরকার পতন যখন হলো, তার কয়েকদিন আগে জামাতে ইসলামকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয়েছিল। আমি কিন্তু তখন বলেছিলাম যে দিস ইজ নট দি ওয়ে টু ফাইট এক্সট্রিমিজম, মানে যারা এক্সট্রিমিস্ট কিংবা যারা চরমপন্থী তাদেরকে ফাইট করার এটা পথ না, আপনি নিষিদ্ধ করে পারবেন না, কারণ সে একটা আইডিওলজিতে বিশ্বাস করে, সে একটা তার কিছু ধারণা, তার কিছু আদর্শ,
সেটা আওয়ামী লীগের ক্ষেত্রেও সত্যি, সেটা বিএনপির ক্ষেত্রেও সত্যি। আপনি কোনো দল নিষিদ্ধ এবং আপনি দেখবেন যে বাংলাদেশে এই যে যারা একদম খুব ম্যাচিউর পলিটিশিয়ান, মুজাহিদুল ইসলাম সেলিম, মাহমুদুর রহমান মান্না, তারপরে আনু মোহাম্মদ, এরা কিন্তু সবাই বলেছেন যে রাজনৈতিক দল নিষিদ্ধ করা কোনো কিন্তু মানে কেউ সমর্থন করেননি এবং সেটা কোনো ওয়ে হতে পারে না। এবং সেটা কিন্তু বিএনপির যে খুব দায়িত্বশীল নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি কিন্তু এই কথাগুলো বলেছেন। এবং আমি এই জায়গাটাতে রাজনৈতিক যে ম্যাচিউরিটি, এই ম্যাচিউরিটির জায়গাটাকে কিন্তু আমি অ্যাপ্রিসিয়েট করি। অকসদ ইসলাম বাবুল, আইন উপদেষ্টা একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন যে অত্যাবশ্যকীয় কিছু সংস্কারের পরেই দ্রুত নির্বাচন। এখন এই দ্রুত নির্বাচন আর অত্যাবশ্যকীয় সংস্কার এর মধ্য দিয়ে আপনারা কোনো মেসেজ পান কিনা? না, বললেন তো যে প্রফেসর কার্জন সাহেব যেটা বললেন যে আপনি নির্বাচন ওরিয়েন্টেড, পুলিশের সংস্কার, প্রশাসনিক সংস্কার বা প্রতিষ্ঠানের যতটুকু পারলেন আপনি সংস্কার করলেন, সব সংস্কার আপনি করতে পারবেন না। আপনাকে রাজনৈতিক দল এবং নির্বাচনের দিকেই যেতে হবে, জনপ্রতিনিধিদের কাছেই যেতে হবে, জনগণের হাতেই আপনাকে ছেড়ে দিতে হবে। তো সেটা আইন উপদেষ্টা যেটা বলেছেন এটা পজিটিভ দিক আছে এর মধ্যে, আমি মনে করছি, এবং এটাই হওয়া উচিত স্পিরিটটা। আমরাও তাই বলছি, সব রাজনৈতিক দল তার চেয়ে অত্যাবশ্যকীয় কিছু সংস্কার করে একটা নির্বাচনটা সুন্দর পরিবেশে হতে পারে, সেটাই আমাদের কাম্য। আর সংস্কার, শোনেন, সংস্কার তো এই এখন যারা সংস্কারের কথা বলছেন, আমরা তো এই সংস্কারের কথা আরও অনেক আগে, রাষ্ট্র সংস্কার বা ভিশন 2030 যেটা, এটা আমরা অনেক আগেই বলেছি। কিন্তু বিএনপি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি, অনেকগুলা রাজনৈতিক দলের সম্মিলিতভাবে এই প্রস্তাব, এই কমিটমেন্ট বিএনপির দেওয়া আছে। তো সংস্কার, বেসিক যে সংস্কারটা আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট প্রভিশনটা, আমাদের এখনও যেহেতু নির্বাচনের পদ্ধতি আস্থায় আমরা আসে নাই রাজনৈতিক দলের নেতৃত্বে, এটা একটা গুরুত্বপূর্ণ সংস্কার। এটাকে ওন করা এবং পার্মানেন্টলি করা, সেটার কাজ অলরেডি বিএনপি শুরু করে দিয়েছে আদালতের মধ্যে দিয়ে। তারপরে কি বলা হয়েছে যে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার যে ভারসাম্য, এক ব্যক্তির শাসন কখনোই ভালো শাসন হতে পারে না, একজন নেতা, একজনই দেবতা, তার কথাই সব হবে। এই জায়গাটা বিএনপি পরিষ্কার করে দিয়েছে যে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, 2 টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে। আচ্ছা, আপনি একটা জিনিস বলেন, বিএনপির মতো দল 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, নিজের হাত পা বেঁধে দেওয়া। মানে একই ব্যক্তি, একই ব্যক্তি আর একই ব্যক্তি, মানে কনসিকুয়েন্টলি না দল হিসেবে না, ওইটাই মিন করছি যে একই ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। তা বিএনপির মতো পলিটিক্যাল পার্টির দল, হ্যাঁ, তার নিজের হাত পা তো নিজে বেঁধে দেয়নি। তারপরে পার্লামেন্টের উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ, তারপরে একটা এই মানে হিংসা বিদ্বেষের পরিবর্তে একটা সম্প্রীতি সহাবস্থানের জন্য একটা ন্যাশনাল রিকনসিলিয়েশন কাউন্সিল তৈরি করা, হ্যাঁ, এটাও কিন্তু, এবং একটা রেইনবো নেশন যেটা ধারণা বলা হয়েছে এই দক্ষিণ আফ্রিকার ইসের ভিত্তিতে, যে সকল মতামতের ভিত্তিতে সকলের সাথে আলোচনা করে একেবারে পুরোনো দিনের আমরা হিংসা বিদ্বেষ পরিহার করে একটা জাতীয় ঐক্যমত্য, জাতীয় ইন্টারেস্টে, দেশের ইন্টারেস্টে, এটা তো আমাদের কমিটমেন্ট। আরও অনেকগুলা, হ্যাঁ, কৃষিক্ষেত্রে বলেন, বিচার ক্ষেত্রে বলেন, প্রশাসনের ক্ষেত্রে বলেন, অনেকগুলো কমিটমেন্ট আমাদের আছে সংস্কারের জন্য। তো সেটা কে করবে? সেটা তো একটা নির্বাচিত পার্লামেন্ট করবে নাকি? এখন আমাদের এখানে একটা কনসেপ্ট আছে, নির্বাচন মানেই তো একটা রং তামাশা, বিষয়টা তা না। প্রকৃত অর্থেই একটা মানুষের প্রতিনিধি যারা নির্বাচিত হবে, সেই পার্লামেন্টই তো এটা করবে না। কে করবে? আপনি প্রস্তাব করতে পারেন সংস্কারের, কিন্তু এটা অনুমোদন বা রেটিফাই করার দায়িত্ব তো পার্লামেন্টের, পরবর্তী পার্লামেন্ট। আপনি যদি গণতান্ত্রিক হয়ে থাকতেন বা গণতন্ত্রের ন্যূনতম বিশ্বাস হয়ে থাকেন, এখন আপনি বলছেন যে আপনাকে ছাত্ররা নিয়ে দিয়েছে, জনগণ নিয়ে দিয়েছে, সাপোর্ট ছিল, তো আপনি একটা গণভোট এখন দেন আপনার, অথবা আপনি মেয়াদ উল্লেখ করে দেন, আপনি 4 বছর থাকতে চান, মানুষ কি বলে? এখন মানুষের কথা আপনি বলছেন, শেখ হাসিনাও বলতো যে আমরা, মানুষ আমাদের সাথে আছে, তাহলে তো আমাদের উৎখাত করতোই, আমাদের বিরুদ্ধে আন্দোলন করতোই, আমরা মানুষের ভোটে আছি। ওই মানুষ না, মানুষ কি বলে মানুষের কাছে যান, মানুষের জানার একমাত্র পথ তো তার মতামত নেওয়া, হয় রেফারেন্ডাম অথবা একটা পার্লামেন্টারি ইলেকশন, এই তো, তার বাইরে কি আছে? তো সংস্কারের প্রস্তাব বলেন, কি বলবে এইসব, মানে হয়েছে কি, মানে দুর্ভাগ্য, মানে যে লঙ্কা যায় সেই রাবণ হয়ে যায়। ওই আর ওই যে পাটিগণিতের অঙ্ক আছে না, যে তৈলাক্ত বাঁশ বা একটি বানর 3 ফুট উঠে আর 2 ফুট নামে, তো তার মাথায় উঠতে 14 ফুট কত সময় লাগবে? তো আমাদের অবস্থা হয়েছে তাই আর কি, আমরা 3 ফুট উঠি আর 2 ফুট নামি। এই বাস্তবতা, এটা কাম্য না আর কি। এই জন্য মানুষ রক্ত দেয় নাই। আমি মনে করছি যে এই যে গণ অভ্যুত্থানে যারা, এটাকে আমি বিপ্লব বলতে রাজি নই, এই গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে বা রক্ত দিয়েছে, তাদের রক্তের সাথে তামাশা হচ্ছে আমার মনে হচ্ছে। অধ্যাপক কার্জন, প্রধান উপদেষ্টা যে কথাই বলেছেন, আসলে কি এটা তার স্লিপ অফ টাং নাকি অন্য কিছু মিন করতে চেয়েছেন? তার প্রেস সচিব শফিকুল আলম একটি ব্যাখ্যা দিয়েছেন তার পার্সোনাল ফেসবুকের পেজ থেকে, যে এটার অনুবাদ করতে বাংলাদেশের গণমাধ্যমগুলো সম্ভবত ভুল করেছে। আসলে তেমনটি হওয়ার সুযোগ আছে নাকি আমরা কি হিসেব ধরে নেব? আসলে এটি পুরো বিষয়টা আমার কাছেও কনফিউজিং, কারণ ওনাকে জিজ্ঞেস করেছে যে সংবিধান মানে সংশোধন, অনেক কিছু নিয়ে জিজ্ঞেস করেছে। তো তিনি বলেছেন যে আগে 5 বছর যে সরকারের মেয়াদ ছিল নির্বাচিত সরকার, সেটা 4 বছর হবে।
তো অন্তর্বর্তী সরকারের মেয়াদ সম্পর্কে উনাকে জিজ্ঞেস করেছে, তো উনি কি 4 বছর বলেছেন নাকি 4 বছর কিছু কম হতে পারে, কিছু যেহেতু এটা কম হতে নির্বাচিত পারে, সরকার নয়। এইটা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছে। এবং এইটা আমি বুঝি না যে এইটা তো ধরেন যে একটা কাণ্ডজ্ঞান সম্পন্ন মানুষ, যে কোনো কাণ্ডজ্ঞান সম্পন্ন মানুষ কিংবা মানে ন্যূনতম নাগরিক মানে জ্ঞান যার আছে, তিনি তো এই 6 মাসের বেশি তো কোনো অনির্বাচিত সরকার থাকতে পারে না। না, সেখানে কিন্তু মানুষ মেনে নিয়েছে ক্ষেত্র বিশেষ যে সর্বোচ্চ 2 বছরও হতে পারে। না, রাজনৈতিক সেটা ধরেন দলগুলো যে তারা না, না, বেশি মানুষ না- 2 বছর মেনে বাংলাদেশের- নিয়েছে, এটা আপনি কোন ভিত্তিতে বলবেন? না, আমি বিএনপি জায়গা থেকে হয়েছে যে না না না, বিএনপি 2 বছর তো বলেনি। না, স্পেসিফিক ভাবে বলেন, কিন্তু আপনি যৌক্তিক এর সময় আগে বলতে আমাদের আসলে যেটা কতদিন? হয়েছে 2007-8 সালে আমরা দেখেছি যে আমাদের মানে তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান সেটা বাস্তবায়ন করা নিয়ে ওইটাকেও ম্যানিপুলেট করা হয়েছে এবং একটা পর্যায়ে সামরিক শাসন মানে সামরিক বাহিনী সমর্থিত যে তত্ত্বাবধায়ক সরকার তারা ক্ষমতা নিয়েছেন এবং তাদের ক্ষমতায় থাকার কথা 6 মাস, তারা 2 বছর ছিলেন। হ্যাঁ, ওই জায়গা থেকে একটা তো concept বোধহয়- সেইটা হয়েছে, কিন্তু মানে সেইখানেও কিন্তু আপনি দেখবেন যে যখন অন্তর্বর্তী সরকারের তরফ থেকে বারবার বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে যে আপনাদের একটা রোড ম্যাপ দেন, আপনারা স্পষ্ট করে বলেন যে আপনারা কি কি সংস্কার করবেন, কারণ সংস্কার কমিশনগুলো হয়েছে 1 মাস পরে। আপনার তো ক্ষমতা নেওয়ার পরে প্রথমেই উচিত ছিল যে একটা রোড ম্যাপ দেওয়া, সংস্কার কমিশনগুলো করে বলা যে এই 6 মাসের ভিতরে আমরা সংস্কারগুলো করব, তারপরে আমাদের নির্বাচনী কার্যক্রম শুরু হয়ে যাবে, সাথে সাথে আমরা যতটুকু সংস্কার করতে পারি রাজনৈতিক দলের সাথে সংলাপ করে আমরা তাদের কমিটমেন্টটা নিব যে আমরা এই সংস্কারগুলো আপনারা মানে আপনাদের পরবর্তী সময় আপনারা করবেন, তাতে করে বিষয়টা চলমান থাকবে এবং সেটা একটা মানে কোনো ধরনের কনফিউজিং কিংবা কোনো ধরনের অস্পষ্টতা যেন না থাকে। এখন এর ভিতরে আবার আপনি দেখবেন যে যখন অন্তর্বর্তী সরকারের তরফ থেকে কোনো কিছু বলা হচ্ছে না, স্পষ্ট করা হচ্ছে না এবং নানা রকম প্রেডিকশন হচ্ছে, এবং আপনি দেখবেন যে এখন ইউটিউবার মানে ইয়েতে অনলাইনে যে ইউটিউবার তারাও কিন্তু অনেক পলিসি বিষয়ে আপনার প্রভাব বিস্তার করছে, কারণ তারা যে সমস্ত বিষয়ে কয়েকদিন ধরে আলোচনা করছে আমি দেখছি যে পলিসি কোনো পলিসিতে তার রিফ্লেকশন দেখতে পাচ্ছি। হ্যাঁ, তারাও কি একটা প্রভাবক শক্তি হয়ে গেছে। এখন ওই পরিস্থিতিতে আমরা জানি যে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস তখন বিদেশে ছিলেন জাতিসংঘের সাধারণ পরিষদের তখন সেনাপ্রধান বিদেশি একটা সংস্থা রয়টার্সের সাথে সাক্ষাৎকারে তিনি বললেন এটা 18 মাস হতে পারে। সেটা নিয়েও নানা সমালোচনা আলোচনা হয়েছে। তার কিছুদিন পরে আবার মাননীয় আইন উপদেষ্টা তিনি বলেছেন 2025-এর ভিতরে ইলেকশন হতে পারে, এবং সেইটা বলার পরে তিনিও চাপের মধ্যে পড়েছেন। এবং তার কিছুদিন পরে আপনার ধর্ম উপদেষ্টা ধর্ম উপদেষ্টা বলেছেন যে না, মানে সেনাপ্রধানের যে কথা সেটাকে উনি রিজেক্ট করে দিলেন, আইন উপদেষ্টাকেও রিজেক্ট করে দিলেন, কারণ তিনি আরেকটা ক্ষমতা কেন্দ্র মানে আরেকটা অংশকে রিপ্রেজেন্ট করেন, হেফাজতে ইসলাম সব কিছু মিলে। তিনি বললেন যে না, যতদিন সংস্কার না হয় ততদিন নির্বাচন হবে না। তাহলে একটা সরকারের ভিতরে আমরা যদি 3 ধরনের মতামত পাই, তাহলে পরে তো এইটা তো বিভ্রান্তি তৈরি করবেই। কারণ আপনি যখন একদম ক্ষমতায় আসার পরে একটা রোড ম্যাপ দিয়ে দিবেন, আপনি সংস্কার কমিশনগুলো করবেন, বলবেন যে ঠিক আছে আমার 6 মাস না, আমি 1 বছরের সংস্কারগুলো করব, তারপরে আমি নির্বাচন শুরু করব, মোটামুটি 18 মাস 2 বছর। আমার মনে হয় সেনাপ্রধান খুব মানে ম্যাচিউর, মানে উনি ক্যালকুলেশন করেই কথাগুলো বলেছেন আমার যতটুকু ধারণা। যদিও মানে এই প্রশ্নটা তো আসতেই পারে যে একটা সিভিল গভর্নমেন্ট থাকার যখন ক্ষমতায়, তখন হাউকাম সেনাপ্রধান তিনি একটা সাক্ষাৎকারে এই কথা বলেন কিভাবে, সেই আলোচনাটাও এসছে, কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের গিভেন দি সিচুয়েশন সেনাপ্রধান অনেক ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন, এবং এইটার ক্ষেত্রেও কিন্তু যখন অস্পষ্টতা ছিল তখন কিন্তু তার এই কথাটাও কিন্তু অনেককে আশ্বস্ত করেছে। জি, আমরা আলোচনা ফিরবো। শহীদ ইসলাম বাবুল, আপনি বলছেন যে বিএনপি 2 বছর আসলে কোথাও বলেনি, কিন্তু যৌক্তিক সময় বলতে আসলে কতটুকু সময় বোঝে? আপনাদের কাছ থেকেও তো আমরা তাহলে অস্পষ্ট বার্তা পাচ্ছি, কেন অস্পষ্ট বার্তা সেই প্রশ্নটা আমি আপনার উত্তরটি নেব ছোট্ট বিরতি পরে। দর্শকের ছোট্ট বিরতি, ফিরছি খুব শিগগির। আবার আমন্ত্রণ 21 রাতে। দর্শক, আমাদের সঙ্গে আজকে আলোচনা রয়েছেন কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদ ইসলাম বাবুল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন। শহীদ ইসলাম বাবুল, যে প্রশ্নটা আপনার কাছে ছিল, বিএনপি যে যৌক্তিক সময়ের কথা বলছে, অত্যাবশ্যকীয় কিছু সংস্কারের পরপরই যেন নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা হয়, সেই যৌক্তিক সময় বলতেও বা আমরা কি বুঝবো? শোনেন, বিএনপিকে কখনো কখনো মিসকোট করা হয় বা রংলি কোট করা হয় যে বিএনপি নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে
এগুলো বলে বলে একটা বিভ্রান্তি তৈরির চেষ্টা। বিএনপি কিন্তু কেউ টাইম বলেনি যে নির্বাচন একেবারে আরো আগামী 90 দিনের বলেনি কিন্তু কেউ। এটা হয়েছে কি একটা আলোচনার ব্যাপার। আমরা চাই না যে আমরা একটা সময় বেঁধে দিলাম, সেই সময়কে নিয়ে একটা সরকারের মধ্যে বা গভর্নমেন্টের মধ্যে, এটা হলো আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার। কিন্তু সরকার এবং রাজনৈতিক দল, আপনাকে কিন্তু রাজনৈতিক দলের কাছে আসতেই হবে দিন শেষে, আপনি যাই বলেন, কারণ রাজনৈতিক দলই দেশ পরিচালনা করবে। হ্যাঁ, তাহলে আপনি রাজনৈতিক দলের সাথে আপনার কেন গ্যাপ হবে? আপনি আলোচনা করেন। আপনি যদি বলেন যে আমার 2 বছর সময় লাগবে, তখন বিএনপি আলোচনা করতে পারে যে কেন আপনার 2 বছর লাগবে, আপনি কি করতে চান এই 2 বছর, আপনি আমাকে বলেন, বা আপনি ওপেন গণমাধ্যমকেই বলেন যে আপনার 2 বছর কি কারণে লাগছে। কিন্তু আমরা তাদের কাজের যে গতি দেখছি, শুধুমাত্র রাজনৈতিক ক্ষেত্রে নট দ্যাট, মানে এই প্রশাসনিক ক্ষেত্রেও আপনি এই যে দেখেন, এখনো এই ছাত্ররা যারা আহত হয়েছে তাদের বিষয়ে কিন্তু কোনো রকমের ওই মানে তাদের মধ্যে ক্ষোভ আছে। সেদিন কি স্বাস্থ্য উপদেষ্টা, তিনি নিজেই একজন অসুস্থ মানুষ, একজন নারী, এনজিওতে ছিলেন, তিনি গিয়েছেন, তাকে ওখানে ঘেরাও টেরাও করা হয়েছে। তো আবার আপনার দেখেন এই আসিফ নজরুল সাহেব, আমাদের আইন উপদেষ্টা, তিনি গেলেন ইউরোপে, জেনেভায়, সেখানে তাকে লাঞ্চে। আমি বলছি একটা রাজনৈতিক দলের সরকার হলে কিন্তু বিষয়গুলো অন্যরকম হতে পারতো। হ্যাঁ, এরকম হতো না, সাধারণত হয় না। সেই জন্যে এই লেজে গোবরে যে অবস্থা, এখন বিএনপি একজাক্টলি তো বলতে পারবে না যে আপনি এই 6 মাসের মধ্যে নির্বাচন দেন। আমার পারসেপশন, ওই যে উনিও যেটা বললেন যে সেনাপ্রধান তো একটা বক্তব্য দিয়েছেন, সেটাকে কেন্দ্র করে আমরা বলতে পারি যে না, আপনি নির্বাচনটা আরো 3 মাস আগিয়ে আনতে পারেন ইচ্ছা করলে। হ্যাঁ, আমার একটা প্রশ্ন, আমরা বলিনি যে এখনই, কিন্তু বিএনপি কে কেন যে মিসকোট করা হচ্ছে আমি জানি না। যেহেতু বিএনপি স্পষ্ট বার্তা দিচ্ছে না কতদিনের মধ্যে নির্বাচন হওয়া উচিত, যেমন একটি যেমন হিসাব আপনার কাছে আমি জানতে চাই যে এটা আসলে ঠিক কিনা। যদি ধরে নিলাম এই মুহূর্তে সরকার একটি রোডম্যাপ ঘোষণা করলো, তাতে কি আসলে 1.5 বছর আগে নির্বাচন হওয়া সম্ভব? মিনিমাম তখন আপনার যে ভোটার তালিকা রয়েছে দাবি করা হয়, বা আমরাও জানি যে অনেক ভুয়া ভোটার রয়েছে এই তালিকার মধ্যে, সেটি সংশোধন করতে হবে। সীমান্ত পুনর্নির্ধারণ, সীমান্ত বলছে সীমানা, আসন ভিত্তিক জি, এইগুলো পুনর্নির্ধারণ করতে হবে। এখানে আবার হাইকোর্টে নানান ধরনের অনেক ব্যক্তি দ্বারস্থ হবেন। এই সব কিছু মিলিয়ে তফসিল ঘোষণা, তার আগে আবার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা, এইগুলো মিলে কি আসলে 1.5 বছর আগে হওয়া সম্ভব কিনা? এখনো যদি এই মুহূর্তে যদি সরকার রোডম্যাপ ঘোষণা করতে চায়, আপনার দুজনের কাছে আমার প্রশ্ন, এইগুলো অ্যাভয়েড করে কি আসলে নির্বাচন করা সম্ভব? না, এগুলো অ্যাভয়েড করার ব্যাপার না। ডিলিমিটেশনসটা হবে, সেটা আপনি দ্রুত শুনানি করতে পারবেন যদি কারো আপত্তি থাকে, সেগুলো সমাধান সম্ভব। এগুলো এমন জটিল কোনো কাজ না। ভোটার তালিকা আমি বিশ্বাস করি না 6 মাসের বেশি লাগে ভোটার তালিকা করতে। আমি সেটা বলছি, কোনোভাবেই তারপরে 6 মাসের বেশি লাগে না। সীমানা পুনর্নির্ধারণের কাজ এটা 1 মাসের কাজ। ভোটার তালিকার ভিত্তিতে তো সীমানা পুনর্নির্ধারণ হবে। হ্যাঁ, ভোটার তালিকার ভিত্তিতে হবে। এটা 15 দিনের কাজ, 1 মাসের কাজ। এটা এমন কোনো বড় কাজ না। আপনি কাজটা শুরুই করতে আপনি ডিলে করছেন, শুরু করতেই তো আপনি ডিলে করছেন। আমরা অস্থির হই নাই বিয়ে পাগলা বুড়োর মতো যে কালকেই নির্বাচন দিতে হবে। হ্যাঁ, আমাদের কোনো অস্থিরতা নাই। আমরা বলছি যে অনির্বাচিত শাসন এটা মানুষের কাম্য না। আপনি যদি মুক্তিযুদ্ধ থেকে শুরু করেন, মুক্তিযুদ্ধের যে ঘোষণাপত্র, মেইন হলো আপনার গণতন্ত্র। মানুষের গণতন্ত্রের স্বাদ মানুষ পাচ্ছে না, প্রকৃত গণতন্ত্র। এই গণতন্ত্র একসময় উৎসবের মতো ছিল আমাদের গ্রাম অঞ্চলে, আমরা ছোটবেলায় দেখছি, সেই উৎসব নাই। পরতে প্রত্যেক ক্ষেত্রেই নির্বাচন বলতে কোনো এই জায়গাটা আপনি আগে রেস্টোর করেন। হ্যাঁ, 100% আপনি একটা একেবারে নিখুঁত নির্বাচন করতে পারবেন আপনি চেষ্টা করলে, সেটাও হয়তো সম্ভব হবে না। আপনি 95% তো পারবেন, 90% তো পারবেন, বা 80% তো পারবেন, যেটা 10%ও ছিল না। তো আপনি শুরু করেন, আপনার গতিটা দেখলেই তো আমরা বুঝবো যে আপনি কি শুরু করছেন। তো আপনি যেটা বললেন যে 1.5 বছরের মধ্যে পারবেন না, আপনি সেই রূপরেখাটা কেন দিচ্ছেন না? সেটাই একটা বড় প্রশ্ন। সেই রূপরেখাটা আপনি কেন দিচ্ছেন না? তার ভিত্তিতে আপনি রাজনৈতিক দলের সাথে আলোচনা করেন। যে আপনি বলেন যে কোথায় 2 বছর কেমন লাগবে, আমি সেই জায়গাতে হিসাবটা দেওয়ার চেষ্টা করলাম যে আসলে কতদিনের মধ্যে হতে পারে। সেটাই হাফিজুর রহমান কার্জন, বাস্তবতা আমাদেরকে স্বীকার করতেই হবে। আসলে কি এখনই রোডম্যাপ ঘোষণা করা হচ্ছে না কেন, সেটি যেমন একটি প্রশ্ন, ঠিক একইভাবে প্রশ্ন আমার যে হিসাবটি, মানে সেগুলোও তো বিবেচনায় নিতে হবে নাকি? বিষয়টা হচ্ছে যে আমি যেটা মনে করি যে একটা হচ্ছে যে বাস্তব পরিস্থিতি আপনাকে বিবেচনা করতে হবে, আর একটা হচ্ছে সদিচ্ছা। সদিচ্ছা থাকলে কিন্তু অনেক কিছু সম্ভব। এখন মুশকিলটা হয়েছে যে মানে যারা আন্দোলন করেছেন, বিএনপি, কমিউনিস্ট পার্টি, তারপরে নাগরিক ঐক্য, আনু মোহাম্মদ স্যার, এরা কিন্তু মোটামুটি সবাই এখন বলছেন যে খুব দুর্বল একটা সরকার হয়েছে। হ্যাঁ, এখন রাষ্ট্র পরিচালনা আপনার 20 বছর আগেও বাংলাদেশের রাষ্ট্র পরিচালনাটা এতটা জটিল এবং কঠিন ছিল না। এখন যে ব্যবসা বাণিজ্য যেভাবে বেড়েছে, তারপরে আপনার শিক্ষা প্রতিষ্ঠান, তারপরে রাজনীতি, এবং সবচেয়ে বড় যে জিওপলিটিক্স যেভাবে যুক্ত হয়েছে,
এখন এই আপনার রাষ্ট্র কর্মকাণ্ড পরিচালনা করার জন্য এনজিও চালানো এক জিনিস, একাডেমিক কাজ করা ভিন্ন জিনিস। এখন রাষ্ট্র পরিচালনার জন্য মানে রাষ্ট্র দর্শন সম্পর্কে, রাষ্ট্র ভাবনা সম্পর্কে যেমন একটা আপনার দীর্ঘদিনের একটা চিন্তাভাবনা থাকা দরকার, আবার কিছু কিন্তু আপনার বাস্তব অভিজ্ঞতাও থাকা দরকার। নইলে পরে আপনার হয় কি যে আপনি একটা রাষ্ট্র যখন চালাবেন তখন আপনার কাছে ছাত্ররা আসবে, ব্যবসায়ী আসবে, শ্রমিক আসবে, কৃষক আসবে, সচিব আসবে, তারপরে আপনার বিদেশি রাষ্ট্রগুলো আসবে। এই এতমুখী যে আপনার ইন্টারেস্ট, একটার সাথে আর একটার যে কনফ্লিক্ট, এবং এইটা চালানোর জন্য কিন্তু একটা অভিজ্ঞতা এবং এক ধরনের আপনার মানে চর্চা কিংবা প্রশিক্ষণও দরকার। হ্যাঁ, এটা কিন্তু এত সহজ না বিষয়টা। এখন আপনি সেই জায়গাটাতে কিন্তু বড় একটা ঘাটতি হয়ে গেছে। এবং আমি যেটা মনে করি যে মানুষের ভেতরে, মানুষের সাথে কথা বলে আমি যেটা বুঝতে পারি যে বাবুল ভাই নিজেও বললেন যে আগে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন, হ্যাঁ, তাদেরও অনেক সীমাবদ্ধতা আছে। হ্যাঁ, এবং আপনি সেই সীমাবদ্ধতার জায়গাগুলোতে যে আমরা একটা ভালো নির্বাচন কেন করতে পারছি না, আমাদের একটা অ্যান্টি কারাপশন কমিশন ভালো নেই কেন, আমাদের একটা স্থানীয় সরকার ভালো নেই কেন, আমাদের পুলিশ এটা পিপুল ফ্রেন্ডলি পুলিশ না কেন, আমাদের এখানে যে প্রশাসন তারা শুধুমাত্র সরকারি কিংবা যারা ক্ষমতায় থাকে তাদের 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 স্বার্থ কেন রক্ষা করে, এবং তারা নিজেদের স্বার্থ কেন মানে সবসময় 16 আনা বুঝে নেয়। এই জায়গাগুলো কিন্তু সংস্কার হওয়াটা খুবই দরকার। এটা কিন্তু মানুষের ভেতরে আমার খুব একটা দ্বিমত নাই। কিন্তু বিষয়টা হচ্ছে যে বর্তমান সরকার এই যে তাদের যে মূল কাজ, সেই জায়গা থেকে সরে গিয়ে তারা আননেসেসারি অনেক বিতর্ক নিয়ে আসছেন। হ্যাঁ, যেমন সংবিধানকে পুনর্লেখন করা হবে কিনা, জাতীয় সঙ্গীত পরিবর্তন করার উদ্যোগ নেওয়া হয়েছিল, তারপর সংবিধান দিবস বাতিল করা হয়েছে। না, আপনার অপ্রয়োজনীয়, যেটা অপ্রয়োজনীয় না, সেটা সরকারের পক্ষ থেকে আসলে কোনো উদ্যোগ নেওয়া হয়নি কোনটা জাতীয় সঙ্গীত পরিবর্তনের বিষয়ে। না, কিন্তু সেইটা তো আপনাকে বুঝতে হবে যে আপনি এইরকম পরিস্থিতিতে এসে আপনি জাতীয় সঙ্গীতে কেন হাত দিচ্ছেন। না, আপনার মোটিভটা কি? সরকারের পক্ষ থেকে তো হাত দিচ্ছে, সরকারের তরফ থেকে না, কিন্তু আমি দেখছি যে দৃশ্যটা কেউ দেখাচ্ছে হয়তো। না, সেটা ঠিক আছে, কিন্তু আপনার এই যে সংবিধান পুনর্লেখনের কথা তো সরকার এবং সরকার পক্ষ থেকেই এসছে। তারপর 7ই মার্চ সংবিধান দিবস এগুলো যে বাতিল করা হলো, হ্যাঁ, আবার অনেক কিছু আপনার মুক্তিযুদ্ধকে হেয় প্রতিপন্ন করা। আপনি বাংলাদেশ যদি থাকে তো আপনি মুক্তিযুদ্ধ ছাড়া কোথায় দাঁড়াবেন? এবং আপনি দেখেন যে সংবিধানের পুনর্লেখনের কথা যখন এসছে তখন কিন্তু আওয়ামী লীগ তো নির্মূল হয়ে গেছে, মানে আওয়ামী লীগ তো তারা নাই, কর্মকাণ্ড করতে পারছে না, কিন্তু বিএনপি কিন্তু সেখানে বলেছে এই পুনর্লিখনের বিষয়ে কিন্তু প্রবলভাবে আপত্তি জানিয়েছে তারা। এখন গত আপনি কয়েক দশকের রাজনীতি যদি বিশ্লেষণ করেন তাহলে পরে বিএনপি আওয়ামী লীগ তারা পাল্টাপাল্টি করেছে, ঝগড়াঝাটি করেছে, একজন আরেকজনকে নির্মূল করতে চেষ্টা করেছে, তাই না? কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে এই কনস্টিটিউশনের যখন পুনর্লিখনের কথা, তখন আমরা দেখলাম যে ওই কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের মধ্যে থেকেই তারা কাজ করতে চায়। এই দুটো বড় দল তারা কিন্তু ওই আপনার মানে কি বলে যে এই কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের বাইরে গিয়ে অ্যানার্কিক কোনো সিচুয়েশনের মধ্যে কিন্তু তারা যেতে চায় না। এই জিনিসটা কিন্তু স্পষ্ট হলো। বড় দুই দল এই সৃষ্টি হয়েছে না, সেটা বলছেন এই কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের মধ্যেই তারা থাকতে চায়। মানে এরা কেউ বলছে না পুনর্লিখনের কথা, এরা কেউ বলছে না, তা বলছে না, কিন্তু সংবিধানকে ইউজ করেছে তো। হ্যাঁ, সংবিধানকে ইউজ করে মিসইউজ করতে চাইছে, সেটা ভিন্ন জিনিস। আপনি সংবিধানকে একটা থাকতে হবে, একটা কাঠামো তো থাকতে হবে, আর না হলে আমাদের মতো দেশ নানানজন, নানান মত, নানান পথ, নানান রাজনৈতিক দল, আপনাকে তো একটা গঠনতন্ত্রের একটা কাঠামোর মধ্যে তো থাকতে হবে। এখন আপনি সেটা মানবেন কি মানবেন না এটা আপনার ব্যাপার, কিন্তু যদি মানেন তো আপনাকে তো একটা নিয়ম নীতির মধ্যেই তো যাইতে হবে। তো সেটা কি? সেটা তো আমাদের গঠনতন্ত্র, সংবিধান, সবকিছু মূলত আমাদের মুক্তিযুদ্ধই। হ্যাঁ, অফকোর্স, কেন না? এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই। আপনি কেন মুক্তিযুদ্ধকে অস্বীকার করবেন? কেন আপনি আপনার সংবিধান ছাড়া? আমরা তো ব্রিটিশ রাষ্ট্র না। হ্যাঁ, আমাদের একটা নিয়ম কানুন কাঠামো এটা তো আছেই। হ্যাঁ, এটার মধ্যে হয়েছে মানে নানান ধরনের পরিবর্তন করে এটা গণবিরোধী অনেক ক্ষেত্রে ভূমিকা, কিন্তু সেটাকে তো আপনি রিসার্ভ করবেন বা পরিবর্তনের সুযোগ আছে, নাই তা তো না। আরেকটা বিষয় প্রসঙ্গক্রমে আনতে চাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রসঙ্গটি যখন অধ্যাপক কার্জন তুললেন, সেই জায়গা থেকে আমি যাব অধ্যাপক কার্জনের কাছে। শহীদুল ইসলাম বাবুল, দ্য হিন্দুতে একটি সাক্ষাৎকার দিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা, এবং সেখানে মন্তব্য করেছেন যে আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, এতে কোনো বাধা নেই। তবে তিনি আবার এটি দায় চাপিয়েছেন বিএনপির উপরে, যে বিএনপি যেহেতু আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায়নি,
এবং বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দলকে আমরা অস্বীকার করতে পারি না, এই ধরনের মন্তব্য করেছেন। না না, এটা বিএনপির ঘাড়ে এটা দেওয়ার কোনো মানে নাই। বিএনপি কিন্তু কথাটা এইভাবে বলেছে যে 5ই অভ্যুত্থানে কিন্তু 5ই অগাস্টও কিন্তু নির্ধারণ করেছে যে কার কি অবস্থান, কার কি জায়গা। আওয়ামী লীগ অনেক দিনের জন্যই, মানে আমি জানি না তারা আবার কবে কিভাবে রাজনৈতিকভাবে ব্যাক করতে। আওয়ামী লীগ অনেক, আমরা বলছিলাম এই কথাগুলো অনেক আগে থেকেই, 5ই আগস্ট না তারও আগে থেকে, যে আওয়ামী লীগ রাজনৈতিক শক্তি হিসেবে এখন আর নাই, আদর্শিক জায়গায় আর নাই। তারা বন্দুক কামান পিস্তল বাহিনী টাহিনী দিয়ে ক্ষমতায়, অনেক আগে থেকে আওয়ামী লীগ ব্যাংক্রাফ্ট রাজনৈতিক দল হয়ে গেছে। এখন আপনি আইন করে কি নিষিদ্ধ করবেন কি করবেন না, সেই দায়িত্ব তো বিএনপির উপরে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু পরিষ্কার করেছে যে এইগুলো আপনি মানুষের উপরে ছেড়ে দেন না। মানুষ যাকে প্রত্যাখ্যান করবে আপনি আইন করে তাকে রক্ষা করতে পারবেন না। আর মানুষ যদি প্রত্যাখ্যান না করে আপনি আইন করে কি নিষিদ্ধ করবেন? কত আইনই তো কতজনের বিরুদ্ধে কত কিছু হয়েছে না। তো এই আইন কি মানুষের চাইতে আইন বড়? মানুষ মানুষকে সিদ্ধান্ত নিতে দেন, এটা আমার ভারপ্রাপ্ত। আর মহাসচিবও কিন্তু এই ধরনের, আমার দলের পক্ষ থেকে এই ধরনের বলা হয়েছে। এখন আপনি আইন করে নিষিদ্ধ করবেন, আবার এনার্কি বাড়বে কি বাড়বে না, তো সেটা সরকারের ব্যাপার। আমাদের দলের দর্শনটা এই যে আমরা এইভাবে চিন্তা করি যে কাউকে আপনি আইন করে নিষিদ্ধ করবেন, এইটা দল হিসেবে আমরা সমর্থন করি, হয়তো করে না বিএনপিকে নিষিদ্ধের বিষয়ে তো আওয়ামী লীগ উদ্যোগী হয়েছিল, যুবলীগ দিয়ে, ছাত্রলীগ দিয়ে নির্বাচন কমিশনের চিঠি পাঠানো। না না, শুধু নিষিদ্ধ করা কেন, আপনি বলেন 111 থেকে শুরু করে আপনি এই যে আপনাদের গণমাধ্যম লাল লাল হরফে তারেক রহমানের চরিত্র হনন হয়েছে, হয়নি? ডিজিএফআই দেওয়া একটা সংস্থার দেওয়া খবর হুবহু আপনি ছাপিয়ে দিয়েছেন, সেগুলো আবার আপনার বলেছেনও, কিন্তু যে এজেন্সির দেওয়া নিউজ আমরা ছাপিয়েছি, মানে বিএনপিকে বিভক্ত করবার জন্য বলা হয়েছিল যে -2 111, কিন্তু বেসিক্যালি তো বিএনপিকে মাইনাস করবার জন্য, বিএনপিকে তছনছ করার জন্য, ভাঙার জন্য এখানে কোনো প্রচেষ্টা নাই, যা হয় নাই। হয়েছে তো এত জুলুম পীড়ন একটা রাজনৈতিক দলের উপরে, আমাদের যৌবনটাই তো চলে গেল মূল্যবান সময়টাই আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করতে করতে। কনভিকশন নিলাম, এত 130টা মামলা, লাঞ্ছিত হয়েছি, রক্ত চড়াইছি, মানে কি এরকম অনেকে তো পঙ্গু হয়ে গেছে, অনেকে গুম হয়ে গেছে রে ভাই, তো শেষ করতে পারছে? আমি আমার চেয়ারম্যানকে একবার বলেছিলাম, আমি দেখছি ইউরোপে যখন গেলাম, মানে পাগলের মতো মানুষ, যেখানেই গেছি মানে পঙ্গপালের মতো মানুষ। তা আমি তাকে বললাম যে কেমনে হাসিনা এই বিএনপিকে শেষ করবে, এটা তো সম্ভব হয় না, আসলেই হলো না। তো আপনি বরং বিএনপিকে আরো শক্তিশালী করে দিয়েছেন, একটা পোর খাওয়া রাজনৈতিক দল, বৃষ্টিতে পড়া মাটিতে পড়া রক্ত ঝরানো যে রাজনৈতিক দল, যাকে আপনারা অনেকেই ব্যঙ্গ করে বলতেন যে এটা তো রাজনৈতিক দল না, এটা কি এখন তো সেই বিএনপি মানে এত কিছু ফেস করে করে, 60 লক্ষ আসামি, 1.5 লক্ষ মামলা, সেই ফেস করে করে কয়জন লোককে বিএনপিকে ভাগাইতে পারছেন আপনি বলেন, বা ভাঙতে পারছেন দল? আমি মনে করি যে আওয়ামী লীগ বরং আওয়ামী লীগের এই নিপীড়নে দল হিসেবে বিএনপি আরো শক্তিশালী হয়েছে, দৃঢ় হয়েছে, ঐক্য এবং আদর্শিক দল হিসেবে তারা দাঁড়াই গেছে, যেই বিএনপিকে আপনি মানে শক্তি দিয়ে, মারণাস্ত্র দিয়ে আপনি পারবেন না দমন করতে। হাফিজুর রহমান কার্জন প্রধান উপদেষ্টার কথা বলেছেন, পাশাপাশি আবার আরেকটি সম্ভবত ফেসবুক স্ট্যাটাসে ছাত্র সমন্বয়ক একজন হাসনাত আবদুল্লাহ, তিনি বলেছেন যে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইবে তাদেরকে গণশত্রু হিসেবে চিহ্নিত করা হবে। এখন কি, যেহেতু এই সরকার তো ছাত্র প্রতিনিধিত্বের মাধ্যমেই গড়ে উঠেছে, এটিকে কেন্দ্র করে কোনো সংঘাতের কোনো লক্ষণ আপনি দেখতে পাচ্ছেন? না না, বিষয়টা আসলে ওইভাবে দেখার কোনো অবকাশ নেই। কারণ হয় কি যে আমি আপনার এই প্রশ্নের আগে থেকে একটু শুরু করি, প্রশ্নের উত্তরটাও চলে আসবে। যে আপনার সাম্প্রতিক সময় কিন্তু বিএনপির একদম উচ্চ পর্যায় থেকে বলা হয়েছে যে এই সরকার -2 -3 মানে -2 এটা নিয়ে তারা এগুচ্ছে। আওয়ামী লীগ তো নির্মূল হয়ে গেছে, এখন যদি মানে আওয়ামী লীগকে তারা নির্বাহী আদেশে নিষিদ্ধ করে, এরপরে বিএনপিকে নিষিদ্ধ করবে। আর জাতীয় পার্টির অবস্থা তো আপনারা দেখলেন, তাই না? তো এখন এইটা একটা দিক। আরেকটা হচ্ছে যে এখানে আমি ধরেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক আনু মোহাম্মদ, মুজাহিদুল ইসলাম সেলিম, তারপরে যারা মোটামুটি দীর্ঘদিনের রাজনীতি করা, পরিপক্ক, মোটামুটি জ্ঞান বুদ্ধি রাখেন, তাদের সবার যেটা কথা যে আপনি একটা রাজনৈতিক দল মানে একটা রাজনৈতিক বিশ্বাস, একটা রাজনৈতিক আদর্শ। এখন আওয়ামী লীগে আগের যে সরকার ছিল তারা অনেক ভুল ভাল করেছে, তারা বাড়াবাড়ি করেছে, হ্যাঁ, তার পরিণতি হয়েছে। কিন্তু এই যে আওয়ামী লীগ কিংবা বিএনপি কিংবা কোনো একটা দল, জামাতে ইসলাম, এই যে বিশ্বাস কিংবা এই যে আপনার আদর্শে, এটা লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ যে বিশ্বাস করে, সেইটাকে তো আপনি নষ্ট করতে পারবেন না। এবং আপনি যদি আওয়ামী লীগকে আজকে আমি হাইপোথেটিক্যালি ধরে নিলাম, আপনি নির্বাহী আদেশে না আইসিটি দিয়ে কিংবা বিচার বিভাগ দিয়ে নিষিদ্ধ করলেন, নির্বাহী বিভাগ দিয়ে নিষিদ্ধ করলেন, তারপরে নির্বাচন কমিশন দিয়েও তাদেরকে আপনার নির্বাচন করার যে ছাড়পত্র সেটা বাতিল করলেন, কিন্তু তাতে হবে কি? মানে আপনি
ধরেন যে আগামীতে একটা নির্বাচন হলো 2 বছর কিংবা 3 বছর পরে, তখন আওয়ামী লীগ কি ভ্যানিশ হয়ে যাবে? আওয়ামী লীগ নামে থাকবে না। তখন কি হবে? স্বতন্ত্র প্রার্থী দাঁড়াবে। স্বতন্ত্র প্রার্থী দাঁড়াবে, কিন্তু সে কিন্তু আওয়ামী লীগের, সে কিন্তু বলবে না, কিংবা সে অন্য দলের ভিতরে পেনিট্রেট করে সে কিন্তু দাঁড়ায় যাবে। তারপর যখন আপনার একটা ফেভারেবল সিচুয়েশন আসবে তখন কিন্তু সে এক হয়ে যাবে। এবং আমাদের এখানে কিন্তু নির্মূলের রাজনীতি কিন্তু আপনার সফল হয় নাই। কারণ 1975 সালের পরে আওয়ামী লীগকে নির্মূলের চেষ্টা hচ্ছে, 2010 সালের পরে বিএনপিকে নির্মূলের চেষ্টা হচ্ছে, আবার জামাতকে নির্মূল এবং আপনার নির্বাহী আদেশই করা হয়েছে। আপনি দেখেন যে যাকেই নির্মূল করার চেষ্টা হয়েছে সে আরো শক্তিশালী হয়েছে। তো এই সাধারণ মানে আপনার অন্তর্দৃষ্টি কিংবা সাধারণ কাণ্ডজ্ঞান যদি না থাকে, তাহলে ওই ধরনের মানে স্বৈরাচারী ফ্যাসিবাদী কথা দিয়ে তো আর ইতিহাস পরিচালিত হবে না। শহীদুল ইসলাম বাবুল, এর পরবর্তীতে আসলে কি হতে যাচ্ছে? আপনাদের পক্ষ থেকে তো সংস্কারে এক ধরনের প্রস্তাব তৈরি করা হয়েছে, সেক্ষেত্রে আপনারা কোনো নির্দিষ্ট টাইম ফ্রেম কি বেঁধে দেওয়ার চেষ্টা করছেন সেই ধরনের প্রস্তাবনা? আমি যতদূর জানি যে বিএনপি পক্ষ থেকে এরকম একটি প্রস্তাবনা তুলে দেওয়া হবে সরকারের হাতে। হ্যাঁ, দেওয়া হতে পারে, দেওয়া হতে পারে। সেগুলো নিয়ে আলাপ হচ্ছে, যেহেতু প্রশ্ন আসছে সেগুলো নিয়ে পার্টির উচ্চ মহলে স্ট্যান্ডিং কমিটিতে বা নীতি নির্ধারণী পরিষদ যারা তারা আলাপ করছেন যে সরকারের পক্ষ থেকে বা আপনারাও বিভিন্ন প্রশ্ন আসছে বিএনপি একটা সুনির্দিষ্ট কোনো প্রস্তাব দিতে পারে না, সেটা দেওয়া হতে পারে এবং সেই বিষয় নিয়ে প্রতিনিয়ত আমাদের কাজ হচ্ছে। আর শোনেন, এই নিষিদ্ধের বিষয়ে যেটা বললেন, মুসলিম লীগ একটা রাজনৈতিক দল ছিল, নিষিদ্ধ করার প্রয়োজন হয়েছে? এমনিতেই শেষ হয়ে গেছে। হয়েছে না? হয়েছে তো। তো আপনি কিভাবে নিষিদ্ধ করেন? জামাতকে তো কয়েকদিন আগেও নিষিদ্ধ করার চেষ্টা করা হলো, নিষিদ্ধ করেছিল, চেষ্টা না করলো, নিষিদ্ধ নির্বাহী আদেশে কি লাভ হলো আপনি বলেন না? তারেক রহমানের বক্তব্য প্রচার করতে আপনি আইনকে, আদালতকে ব্যবহার করেছেন, কি লাভ হয়েছে? আমি তো তার একটা বক্তব্য দেখছি, মানে 1 ঘন্টায় কত 3 মিলিয়ন 4 মিলিয়ন ভিউ হয়েছে, মানুষ দেখছে, এটা এরকম আমি দেখছি অনলাইনে। সেগুলো আপনি ওই যে দ্বার রুদ্ধ করে দিয়ে ভ্রমরটাকে রুখি, সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি। হ্যাঁ, তো সত্য ঢোকার পথ আপনি যদি বন্ধ করে দেন না, এমনিতেই বিস্ফোরণ হয়ে যায়। হ্যাঁ, ওইটা এইভাবে কোনো আইন দিয়ে, গাইড জোর দিয়ে, শক্তি দিয়ে কোনো কিছু নয়। মানুষ হলো সবার উপরে, গণতন্ত্রের শক্তিও মানুষ, একটা দেশের রাষ্ট্রের ভূখণ্ড থাকতে পারে, কিন্তু মানুষ হলো তার প্রকৃত শক্তি। আপনি মানুষের কাছে যান এবং তাকে ছেড়ে দেন সত্যিকার অর্থে। হাফিজুর রহমান, শেষ মন্তব্য। মানুষ ইতিহাস, আপনার গায়ের জোরে কিছু হবে না। মানে আগের সরকারও গায়ের জোরে চেষ্টা করেছে, তার আগের সরকার করেছে, তার আগের সরকার করেছে, গায়ের জোরে কোনো কিছু টেকে নাই। ওইটা মানুষ নির্ধারণ করেছে, সমাজের শক্তি নির্ধারণ করেছে, এবং সবচেয়ে মূল যেটা সত্য এবং যেটা সুন্দর সেটাই টিকে থাকবে। কিন্তু মানুষ যাদের সাথে রয়েছে বা জনসমর্থন যাদের প্রতি রয়েছে তারাই টিকে থাকবে। এখন প্রতিটি সরকারই দাবি করে যে জনসমর্থন তাদের প্রতি, বর্তমান সরকারও তো দাবি করছে যে জনসমর্থন রয়েছে তাদের প্রতি। এর ব্যারোমিটারটা কি? ব্যারোমিটারটা ওই যে নির্বাচন হলে আমরা বুঝতে পারতাম। জি, অনেক ধন্যবাদ অধ্যাপক সাহেব হাফিজুর রহমান কার্জন, ধন্যবাদ শহীদুল ইসলাম বাবুল। দর্শক, শেষ করছি, সময় বলে দেবে আমাদের রাজনীতির গতিপথ কোন দিকে। নিশ্চয়ই অনেক ঘাত প্রতিঘাত সংঘাত আসবে আশঙ্কা করি, কিন্তু আশঙ্কার মধ্য দিয়েও আমাদের প্রত্যাশা পথে এগিয়ে যেতে হবে। ভালো থাকুন, শুভরাত্রি।